ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজধানীর যেখানে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে কবরস্থ করা হয়েছে, অর্থাৎ কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের পাশে যেখানে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে কবরস্থ করা হয়েছে, সেই জায়গাটিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কবি নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থল পর্যন্ত অসংখ্য হাজার হাজার বিএনপির যে নেতাকর্মীরা, অর্থাৎ ছাত্রদল থেকে শুরু করে প্রতিটি স্তরের যে সকল নেতাকর্মীরা, তারা কিন্তু এসে ভিড় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, অর্থাৎ আমরা শাহবাগ মোড়ে দেখেছি যে বিজিবি থেকে শুরু করে পুলিশের একেবারে প্রথম সারির যে সকল কর্মকর্তা রয়েছে, তারাও কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন। অর্থাৎ বলাই যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কবর জিয়ারতে আসাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হয়েছে, এবং কি বলা যায় যে একেবারে কঠোর থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু দুই পাশে, অর্থাৎ শাহবাগ থানার দুই পাশে কিন্তু অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছে। তারা কিন্তু দুই পাশে তাদের হাতে থাকা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে তারা অবস্থান করছে, এবং তাদের মুখেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আমরা গণমাধ্যম সূত্রে যতটুকু জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বেলা 11টার দিকে এই ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন। যদিও এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি বিএনপির একেবারে প্রথম সারির নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা বলছেন আমাদেরকে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কবর জিয়ারতে আসবেন। আমরা যদি একটু ভিতরের চিত্র দেখাই, অর্থাৎ এই শাহবাগ থানার সামনে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ এই ব্যারিকেডের মধ্যে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আর প্রথম সারির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা ব্যতীত অন্য কাউকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যদিও ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ বেশ কয়েকটি ইউনিটের সদস্যরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে লাইনে। তাদের হাতেও কিন্তু বাংলাদেশের যে লাল সবুজের যে পতাকা, সে পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএফ সদস্যরা যারা, অর্থাৎ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের সদস্য যারা, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা এই সিএসএফ সদস্যদেরকে কিন্তু একেবারে প্রথম দিন থেকে দেখেছি, অর্থাৎ তারেক রহমান যেদিন বাংলাদেশে আসেন সেদিন থেকেই কিন্তু আমরা দেখছিলাম সিএসএফ সদস্যরা কিন্তু একেবারে তৎপর। অর্থাৎ শুধু সিএসএফ নয়, একেবারে প্রথম দিন থেকেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে সর্বস্তরের নেতাকর্মী, সর্বস্তরের সদস্যরাই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, এবং দেশে আসার পর থেকে যেখানে যেখানে এখন পর্যন্ত তিনি গিয়েছেন প্রতিটি জায়গায় কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বলা যায় যে আনসার থেকে শুরু করে একেবারে সেনাবাহিনী, বিজিবি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, প্রতিটি স্তরের নিরাপত্তাই কিন্তু প্রতিটি জায়গায় বারবারই দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা দেখছিলাম যে 5 আগস্টের পর থেকে কিন্তু বারবার কথা উঠছিল, বিভিন্ন বার্তা আমরা শুনতে পাচ্ছিলাম বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আসবেন, যে কোনো সময় দেশে আসবেন তারেক রহমান, এমন বিভিন্ন ধরনের খবর কিন্তু শুনতে পাচ্ছিলাম। যদিও কিছুদিন আগে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার যে বিষয়টি, সেটি কিন্তু আরও জোরালোভাবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। তারপরই যখন আমরা শুনেছি যে তিনি আসবেন 25 তারিখে, তার সেই আশাকে কেন্দ্র করে কিন্তু আমরা বারবারই শুনছিলাম যে তার যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, সেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরেই কিন্তু তিনি দেশে আসবেন। যদিও 25 তারিখে তিনি কিন্তু দেশে আসেন সপরিবারে, অর্থাৎ তিনি এবং তার স্ত্রী, তার মেয়ে এবং কি তার পোষা যে বিড়াল, সে বিড়াল সহ তিনি কিন্তু দেশে আসেন। দেশে আসার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে তাকে ঘিরে কিন্তু একেবারে বলা যায় যে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা কিন্তু ইতিমধ্যে কথা বলছে, আমরা তার থেকে শুনবো। মানুষ তাদের কাঙ্ক্ষিত নেতাকে তাদের খুব কাছ থেকে পেয়েছে, এবং আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে পদার্পণের পরে বাংলাদেশের রাজনৈতিক যে আমার কাছে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। কারণ
বাংলাদেশের সকল মোহনা আজকে এক মোহনায় মিলিত হয়েছে। বাংলাদেশ আজকে তারেক রহমানময় হয়ে গিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে উনি অবতরণ করার পরে যত জায়গায় গিয়েছেন লক্ষ লক্ষ মানুষের বাঁধ ভাঙা উল্লাস, এবং শুধু বিএনপির নেতাকর্মীরা না, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এবং যে যার জায়গায় থাকে, কেউ বাসায়, বারান্দায়, কেউ গ্রিলের, যে যেখান থেকে পারছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি প্রমাণ করে যে উনি আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব। এবং আমাদের একটি এমন আত্মতুষ্টির জায়গায় রয়েছে যে আমরা মনে করছি যে না, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনে যে আমাদের কষ্ট ছিল, তারেক রহমানকে একবার দেখার পরে আমাদের সেই কষ্ট আলহামদুলিল্লাহ লাঘব হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আরো একটি কথা বলতে চাই যে উনি যে উদ্যোগ নিয়েছেন এবং উনি যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তো ওনার সেই প্ল্যান বাস্তবায়নে শুধু একজন মানুষ তারেক রহমান উনি একা এটা বাস্তবায়ন করতে পারবেন না। সেই জায়গায় আমরা নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে ওনাকে সহযোগিতা করা, যাতে উনি বাংলাদেশকে একটি অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারেন। এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিলেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বাস্তবতা অনুধাবন করে আপনারা তারেক রহমানকে সহযোগিতা করুন, যে তারেক রহমান যে এদেশের একটি অনিবার্য নেতৃত্ব এবং উনি যে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম এমন একজন নেতা, উনি যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ওনার আমরা ওই আওয়ামী লীগের মতো অবিকল্প শব্দ বলতে চাই না, কিন্তু উনি একমাত্র নেতা যে তারেক রহমানই পারেন বাংলাদেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যেতে। সেটি অনুধাবন করে যারা ওনার সমালোচক আছে, হ্যাঁ, সমালোচনা করবেন গঠনমূলকভাবে, কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষের বিরাগ বজন যাতে ওনারা না হন, বরং তারেক রহমান এবং বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রবর্তনে সবাই সহযোগিতা করবে, সেটা ওনাদের প্রতি অনুরোধ থাকবে, ষড়যন্ত্রকারীদের প্রতি। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছেন তারেক রহমান। জাতীয়তাবাদের মধ্যে আপনি এখানে দল, মত, শ্রেণীবিন্যাস নাই। যেরকম একজন পাহাড়ের সাঁওতাল চাকমা, সেও বাংলাদেশি, আমি এখানকার মুসলমান, আমিও বাংলাদেশি, আমাদের সবার পরিচয় বাংলাদেশি। সুতরাং বাংলাদেশি একজন নাগরিক যদি কেউ এই ধরনের শাহাদাত বরণ করে, তার প্রতি তারেক রহমানের অনুভূতি আমি শাহাদাত বরণ করলে যেরকম একই রকম হতো। পাশাপাশি জুলাই যোদ্ধা ওসমান হাদি, তার একটি আলাদা বিষয় রয়েছে যে সে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে সংগ্রাম করে জুলাইয়ের বীর, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলতেই শাহাদাত বরণ করেছেন। এইখানেও আমরা যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নির্বাচনটি ভণ্ডুল করতে যায়, যে ওসমান হাদি জীবনের শেষ সময় পর্যন্ত নির্বাচনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদির আদর্শ ছিল বেগম খালেদা জিয়া। ওসমান হাদি বলেছেন যে তিনি চান যে তার মাথায় হাত বুলিয়ে দেন বেগম খালেদা জিয়া, সেটা তার জীবনের পরম আরাধ্য বিষয়। তার আইডল ছিল জিয়াউর রহমান। সুতরাং ওসমান হাদিকে নিয়ে যারা অপরাজনীতি করতে চায়, সেই পরাজিত শক্তি, তাদেরকে নিয়ে ওসমান হাদি কোনদিন বলে নাই যে জামাতের আমির ওনার আদর্শ। ওসমান হাদি বলেছে জিয়াউর রহমান তার আদর্শ। ওসমান হাদি বলেছেন যে আমার মনে চায় যে আমি বেগম খালেদা জিয়ার কাছে যদি যেতে পারতাম, উনি যদি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। সুতরাং ওসমান হাদির শেষ দিন পর্যন্ত ওসমান হাদির নির্বাচনের জন্য ছিলেন, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায় তারা প্রকৃতপক্ষে ওসমান হাদিকে কোনোভাবেই ধারণ করে না। ওসমান হাদিকে যদি ধারণ করেই থাকেন, ওসমান হাদি যে নির্বাচনটি চেয়েছিলেন, গণতান্ত্রিক উত্তরণ চেয়েছিলেন, সেই পথে সহযোগিতা করুন।